ক্যারিবিয়ান সাগরের মাঝখানে এক পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেয়। আরাম করার সময় সে কিছু একটা অনুভব করে, কিন্তু চারপাশে কিছু দেখা যায় না। সে ভাবতে থাকে হয়তো তার কল্পনা। কয়েক সেকেন্ড পর আবার সেম অনুভূতি হয়। এবারও কিছু দেখা যায় না, কিন্তু এবার সে ভয়ে ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। তখন হঠাৎ কেউ তার পা ধরে টান দেয়, আর সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। তার মেয়ে কেসি হেডফোন দিয়ে মিউজিক শুনছিল, তাই সে কিছুই টম আর ছেলে ব্যান মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া পানির উপর টিকে থাকতে চায়, কিন্তু মুখে পানি ঢুকে যাচ্ছিল, যার কারণে সে চিৎকার করতে পারে না। কিছুক্ষণ পর টম বুঝতে পারে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখছে না। সেই সব দিকে খুঁজে বেড়ায়, তারপর নিজের স্ত্রী বিপদে পড়ে যে বুঝতে পারে। সে সবাইকে ডাকে, তারপর পানির দিকে ঝাঁপ দেয়। সে দ্রুত জুলিয়ার কাছে যায় এবং তাকে নিয়ে সাঁতরে ফিরে আসে। দুজনকেই ছেলেরা ধরে উপরের দিকে নিয়ে আসে। জুলিয়া নিজেকে বোঝায় হয়তো ঢেউগুলোর কারণে এমন হয়েছে। রাতে সবাই মিলে ব্যানের জন্মদিন পালন করে। ক্যাসির কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে। তখন সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ জমে গেছে। কলটা হঠাৎ থেমে যায়। ক্যাসি এই কথা পরিবারের কাছে এসে বলতে আসে, কিন্তু টম বলে হয়তো মাটির থেকে দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল হয়ে গিয়েছে। তখন সবাই একটা আওয়াজ শুনতে পায়। তারা সবাই বাইরে যায় আর দেখে হোয়েল মাছের একটা দিক তাদের দিকে বোঝালো যে তিমি মাছগুলো সবসময় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ করে ইয়ার্ড জোরে কেঁপে ওঠে আর ব্যান পড়ে যায়। টম চিন্তায় পড়ে, সে হয়তো ইয়ার্ডের কিছু হয়েছে, তাই সে ডাইভ দিয়ে নিচে চেক করতে নামলো। কিছুক্ষণ পর সে আবার উপরে উঠল, কিন্তু তার কাঁধে বড় একটা ঘা ছিল। জুলিয়া দ্রুত তার ঘা সেলাই করে দিল। টম বলল পানির ভেতরে তার মনে হচ্ছিল তার পেছনে কোনো একটা বড় জীব আছে, কিন্তু যখন সে ঘুরে দেখলো প্রোপালের সাথে তার হাত কেটে গেছে। সে বলে যে যেটা ছিল সেটা অনেক বড় ছিল। টম ইয়টের অনেক ক্ষতি দেখতে পায়, তাই সাহায্যের জন্য ডাকার চেষ্টা করে। জুলিয়া বারবার রেডিও চেষ্টা করে। ক্যাসি ফোনে সিগন্যাল খুঁজে ফিরছে, কিন্তু কিছুই কাজ করে না। তখন ক্যাসির সামনে একটা অদ্ভুত জীব দাঁড়ায়। সে চিৎকার করে ওঠে, কিন্তু ওটা ছিল ব্যান। মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়ট পুরোপুরি বন্ধ হয়ে যায় আর সমুদ্রের মাঝখানে আটকা পড়ে। জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনে, কিন্তু শব্দটা এতটাই খারাপ যে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার আর পানি আছে, আর এখন তাদের মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে আর সবাই একটা অদ্ভুত আওয়াজ শুনে। সবাই দৌড়ে বাইরে আসে আর অবাক হয়ে দেখে অনেকগুলো উল্কাপিণ্ড জমিতে পড়ছে। যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় ধোঁয়াশা আর বিস্ফোরণ হচ্ছে। একটা উল্কাপিণ্ড পানিতে তাদের কাছে পড়ে যায়। তখন টম তাড়াতাড়ি ইঞ্জিন চালানোর চেষ্টা করে। ইঞ্জিন কষ্টে চালু হয়, ঠিক তখনই আরেকটা উল্কাপিণ্ড ওই এখানেই পড়ে যায় ওদের সামনে। পরিবারের সবাই ভয়ে একে অপরকে জড়িয়ে রাখে। তখন টম বুঝতে পারে যে আগুনের গোলা পড়ছে তা উল্কাপিণ্ড নয়, স্যাটেলাইট। ঠিক তখনই ব্যান দেখে যে আঙ্গিনায় ধোঁয়া উঠছে। টম চেক করে এবং নিশ্চিত হয় যে ইঞ্জিন খারাপ হয়ে গেছে। বাতাস তীব্র হতে থাকে, তাই পরিবার আঙ্গিনার ভেতরে লুকিয়ে পড়ে। কেউ লক্ষ্য করে না যে কম্পাস খুব দ্রুত ঘুরছে। আঙ্গিনা জোরে জোরে কাঁপতে থাকে। ব্যান আবার পড়ে যায় এবং সে আহত হয়। ঢেউগুলো দ্রুত আঙ্গিনার সাথে ধাক্কা খাচ্ছে। ব্যান সংগ্রাম করে বাইরে যায় আর লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই পাওয়ার চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বাটন চাপায় এবং লাইফ ফিরে আসে। তখন ব্যান লক্ষ্য করে জুলিয়ার নাক থেকে রক্ত পড়ছে। জুলিয়া মাথা ঘোরাতে থাকে আর কেভিন সিনকের দিকে বমি করে। টম রেডিও চালিয়ে যায়, কিন্তু সিগন্যাল মেলে না। হঠাৎ এক তীব্র উচ্চস্বরে আওয়াজ আসে এবং বাতাস আরও শক্তিশালী হয়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে। পরের দিন সকালে ফ্যামিলি শক খেয়ে জেগে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচেছে, কিন্তু ইয়টটা অর্ধেক ধ্বংস হয়ে যায়। তারা যখন বাইরে আসে তখন দেখে সমুদ্রের পানি হারিয়ে গেছে আর ইয়টটা জায়গায় আটকে আছে। সবাই এটা দেখে শক খায়। কেসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি ডাউন। বান দুইটা মৃত কাঁকড়ার সাথে খেলতে শুরু করে। টম কম্পাস চেক করে দেখলো সেটা উল্টো হয়ে গেছে। এটা শেষবার হয়েছিল প্রায় 7 লাখ বছর আগে। কেসি ভেবে বসে আছে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে, আর সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে বোঝাতে আসলে সে সেখান থেকে চলে যায়। জুলিয়া আর টম বাকি সরবরাহগুলো দেখে। ব্যান তার জন্মদিনের বেলুনগুলো পাথরের সাথে বেঁধে রাখে, হয়তো কেউ বাকি থাকলে সারভাইভাল দেখতে পাবে। টম আবার রেডিও চালিয়ে দেখে। এবার এক লোকের সঙ্গে কানেকশন হয়। তার নাম নাও, আর সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনও জমিতে আটকে পড়ে আছে। সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরু বদলে গেছে, তাই সমুদ্র পিছিয়ে গেছে আর জমি ডুবে গেছে। সে বলে যে এখনও পর্যন্ত আর কোনো সারভাইভালে দেখা পায়নি।
কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আরও বলছে যে পল আবার উলটপালট হতে পারে, হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারের সবাইকে সাবধান করে বলছে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যাও, কারণ পানি ফিরে এলে তা খুবই বিপজ্জনক হবে। সে বলে তার পার্টনার ক্র্যাশে মারা গেছে আর সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া আর টম তাকে অনুরোধ করে দয়া করে আমাদের বাচ্চাদের বাঁচাও। সে তাদেরকে তার কোঅর্ডিনেশন দেয়। টম হিসাব করে যে সাবমেরিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন লাগবে। পরিবারের সবাইকে বলে আজ রাত ভালো করে বিশ্রাম নাও, কাল সকালে আমরা বের হব। পরের সকালে পরিবার জিনিসপত্র প্যাক করছে। তখন টম পাশেই কিছু হেলতে ডুলতে দেখলো। ও একটা লম্বা লোক, হাতে হারপুন আছে, এরকম সাথে কুকুর ভার ভৌ ভৌ করছে। টম তার কাছে গিয়ে 1 বোতল পানি দিল, কিন্তু ওই লোক এমন ভাষায় কথা বললো যা টম বুঝতে পারলো না। পানি খাওয়ার পর হঠাৎ ওই অচেনা লোক টমের মাথায় বোতল মারলো আর মুখে জুড়ে লাথি মারলো। জুলিয়া ভয়ে দৌড়ে পালালো, কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণ কষ্ট পায়, তারপর সে তার গলা কেটে দেয়। তারপর সেই লোকটা জুলিয়ার পিছনে দৌড়ায় এবং তার উপর হারপুন ছুঁড়ে মারে, যা তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া যন্ত্রণা সহ্য করে ইয়াটার ভেতর ঢুকে যায় এবং বাচ্চাদের বলে লুকিয়ে পড়ো। সে দরজাটা লক করে দেয়। ক্যাসি আর ব্যান সোফার ভেতর ঢুকে যায়। জুলিয়া তাদের ফ্লায়ার গান দেয় এবং নিজের একটা ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। সেই লোক দরজায় জোরে জোরে ঠেলা মারে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে। সে খাবার খায়, তারপর ইয়াট এখানে সেখানে খুঁজতে থাকে, তারপর বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সঙ্গে একটি ছোট্ট চিত্র দিয়ে বেরিয়ে আসে। ওই লোকটা ভেবে বসেছিল জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু ঠিক তখনই সে ধীরে ধীরে বেরোতে শুরু করে। তার কুকুর তাকে দেখে ভৌ ভৌ করতে থাকে। কুকুরটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখন জুলিয়া ছুরি দিয়ে কুকুরটাকে মারে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটা বাইরে আসে আর কুকুরের লাশ দেখে রেগে যায়। এদিকে জুলিয়া ইয়াটের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ঢুকতে থাকে। তো এই লোকটা আগে থেকে সেখানে পৌঁছে যায়। সে তাকে ধরে জোরে একটা ঘুষি মারে, যার ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া ফার্নিচার ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু ওই লোকটা তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর সে তার কবজের উপর পা দিয়ে দাঁড়ায় যাতে সে ছুরি ছাড়ে। তারপর তার চুল ধরে তার মুখ মাটিতে মেরে সোফায় ফেলে দেয় এবং গলা চেপে ধরতে থাকে। বাচ্চারা এইসব দেখছে। কেসি বাইরে এসে ফ্লায়ার গান চালায়, যার সরাসরি ওই লোকের গলায় লাগে। সে আগুনে ধরে যায় এবং ইয়োটে আগুন ছড়িয়ে পড়ে। তারা পালিয়ে যায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। ম্যাপ আর ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্যান আর কেসি তাদের পাপার কাছে গিয়ে কেঁদে ওঠে। জুলিয়াও তাদের সঙ্গে বসে যায় আর 3 জনে মিলে চোখ ভেজে নিয়ে টমকে শেষ বিদায় জানিয়ে দেয়। ঠিক তখনই সে ভয়ঙ্কর মানুষ আবার ইয়ট থেকে বেরিয়ে আসে আর পরিবারটা আবার পালাতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়টটা একটি বড় বিস্ফোরণের সঙ্গে উড়ে যায়। একটু দূরে হাঁটবার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে থামে একটু বিশ্রাম নিতে। কেসি ভাবতে থাকে হয়তো এই পাগল মানুষটা কাছে বেলুন দেখে এসেছিল। এটা শুনে ব্যান নিজেকে দোষী মনে করতে শুরু করে। জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো ভুল নেই এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ সেই মানুষটা এখনও তাদের পেছনে আছে। পথে একটা ছোট পুকুরের কাছে ব্যান একটা মৃত হ্যামার শেক দেখে বিস্মিত হয়। তখন জুলিয়া লক্ষ্য করে যে সেই মানুষটা আবার তাদের কাছে আসছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির ঢিলার নিচে পড়ে যায়। সেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায়। পরিবার সাবধানে সেটার মধ্যে দিয়ে যায়। তারা ভাবে তারা লোকটা থেকে পালাতে পেরেছে। হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় বড় বড় মরিচ্ছন্ন প্রাণী আর সমুদ্রের তলে জমে থাকা প্লাস্টিক। ব্যান ধীরে ধীরে হাঁটা কমিয়ে দেয়। তখন জুলিয়া বুঝতে পারে সে ডিহাইড্রেশনের মধ্যে পড়ে গেছে। সে সবাইকে থামতে বলে। যখন সে পানির বোতল দেখে তখন ঝটকা লাগে তাকে। বোতলটা প্রায় খালি। ক্যাসিকে মনে হয় হয়তো সে বোতলটা ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়া রেগে চিৎকার করে, তার অবহেলার কারণে পানি শেষ হয়ে গেছে। ক্যাসি জবাব দেয় সে কি করে আসে যায়। হ্যাঁ, তবুও আমরা পালাবো না। দুজনের মধ্যে লম্বা ঝগড়া হয়, তার ফলে ফ্যামিলি এগিয়ে চলে। কিছুক্ষণ পর তাদের একটা ক্রাশ করা প্লেন মেলে। ভেতরে কিছু নাড়াচাড়া করতে সবাই ভয় পায়, কিন্তু সেটা শুধু পাখি ছিল। ফ্যামিলি ঠিক করে যে রাতটা প্লেনের ভেতর কাটাবে। তারা একটা স্ন্যাক শেয়ার করে। জুলিয়া টমের জ্যাকেটের থেকে একটি ফ্যামিলি ফটো পায়। সেটা দেখে তার মন ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, আপনার আর বাবার লাভ স্টোরি কী ছিল? জুলিয়া হাসতে হাসতে বলে, টম আর আমার হাসপাতালের রোগী ছিল। পর একদিন সে ফুল আর সুন্দর কবিতা নিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল। রাতের মাঝখানে হঠাৎ প্লেন থেকে কেউ বাইরে নেমে যায়। তখন একটি ভয়াবহ মানুষ পেছন থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর বারবার ছুরি মারতে থাকে। শেষ পর্যন্ত সে মারা যায়। কাইসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত থাকে। পরের সকালে সেই মানুষটার মরদেহ পোকামাকড়ে জমে যায়। পরিবার লক্ষ্য করে যে তাদের দেহ অনেক কামড় চিহ্ন আছে, মানে এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা যেদিকে বেরোতে শুরু করে তখন কাকড়া তার মুখে লেগে পড়ে।
তারা বাইরে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া আর কেসি ম্যাপ দেখছিল, কিন্তু ব্যান ধীরে ধীরে এগিয়ে চলে যায়। জুলিয়া চিৎকার করে, থেমে যাও, কিন্তু ব্যান একটি পুকুরের কাছে ঝুঁকে পানি পান শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে এবং বোঝায় যে অজানা পানি তাকে অসুস্থ করে দিতে পারে। রোদ খুব তীব্র হয়ে গেলে পরিবারের সবাই তাদের মাথার কাপড় ঢেকে দেয়। ব্যান মাথা ঘুরতে শুরু করে। তখন তাদের কিছু পুরনো চেয়ার পাওয়া যায়, আর জুলিয়া এখন কেসির সাহায্যে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে। জুলিয়া ব্যানকে ইঞ্জেকশন দেয়, বলে যে সে রাতটা সেখানে কাটাবে। সকালে জুলিয়া একটা অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে গিয়ে দেখে ক্র্যাবের একটা বড় জাগ তাদের দিকে আসছে। সবাই তৎক্ষণাৎ জেগে উঠে দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে তাদের সামনে একটি বড় কার্গো শিপ দেখা যায়। সেখানে 3জন মেম্বার বেঁচে ছিল। একজন নারী ছিল যে সাহায্য করতে চায়, কিন্তু বাকি 2জন পুরুষ মানা করে দেয়। নিচেও চড়তে গেলে কাকড়ারা তার পা জোরে কামড়ায়। বাচ্চারা তাকে টেনে উপরে তুলে দেয়, না হলে সে নিচে পড়ে যেত। কন্টেনারের এক ফাঁক দিয়ে অর্ধেক কাকড়া ভেতরে ঢুকে যায়। মেম্বাররা গুলি চালানো শুরু করে, কিন্তু কাকড়ারা তাদের উপর ধাপড় দেখায় আর 2জনকে মেরে ফেলে। শেষ মানুষটা ছাদের ছিদ্র পর্যন্ত পৌঁছায়, কিন্তু কাকড়ারা তাকেও নিচে টেনে নেয়। সেও মারা যায়। জুলিয়া তার আঘাতের ব্যান্ডেজ বেঁধে অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে যখন উঠে দাঁড়ায়, তখন নিজেকে বালুর ঝাড়ের মধ্যে পেয়ে সে তাৎক্ষণাৎ বাচ্চাদের খুঁজতে শুরু করে। একটা মৃত মহিলার হাতিয়ার তুলে ধরে জোরে চিৎকার করে। তার কণ্ঠ শুনে লুটে আসে আর বলে সে আর ব্যান সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কেউ মেলেনি। তারপর দুজনে ব্যানের সঙ্গে মিশে যাকে একটা কোলে কন্টেনার মেলে, যেখানে তারা ঝড় থামা পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার বের করে তার জখম জ্বালিয়ে বন্ধ করে, যা অনেক ব্যথার। ঝড় থামার পর তারা আরেকটা কন্টেনার পায়, যাতে অনেক পানির বোতল ছিল। দেহ পরীক্ষা করার সময় তাদের কাছে একটি রেডিও আর একটা বন্দুকও মেলে। জুলিয়া সাবমেরিনে যোগাযোগ করে বলে যে ম্যাপ হারিয়ে গেছে। এদিকে নাও বলে যে তাদের উপর আর্থ্রোপেডিস আক্রমণ করেছিল। এখন ওরা জীবিত, যারা অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে। নাও ফ্যামিলিকে দ্রুত করার কথা বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত ফিরে আসবে, আর তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি। সে একটা ফ্ল্যাশার শট করে আর ফ্যামিলিকে সেই দিকে চলতে থাকে। অনেক হাঁটার পর ফ্যামিলি একটা ভাঙা টয়লেট পায়, যেখানে ব্যান প্রস্রাব করে। অবশেষে তার কাছে এই সাবমেরিন দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরের রাস্তা পেরোতে হবে। তারা যেই পথে হাঁটে, দেওয়ালগুলো কাঁপতে শুরু করে আর পাথর পড়তে থাকে, ফলে একটা ভয়ঙ্কর রক স্লাইড হয়। জুলিয়া তড়িঘড়ি করে তার বাচ্চাদের সাইডে ঠেলে দেয় আর নিজেও পেছনে সরিয়ে নেয়, যাতে পিষ্ট না হয়। এখন একটা পাথরের দেওয়ালে তাদের মাঝখানে চলে আসে। জুলিয়া বাচ্চাদের বলে যে তারা যাতে এগিয়ে যায়, কিন্তু বাচ্চারা মানে না এবং জোর দেয় যে তাদের মাও তাদের সাথে চেষ্টা করুক। অনেক ঝগড়া হয় আর চিৎকার করার পর জুলিয়া একটা প্রতিশ্রুতি দেয়। পরে সে তার বাচ্চাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে তার ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা পাহাড়ের রাস্তা চড়ে সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে এসে দেখে নৌকাটা বাইরে রক্তে ভিজে পড়ে আছে। সে বোঝায় যে তার জন্য সব শেষ, আর এখন বাচ্চারা সাবমেরিনটা নিতে পারে। ভাবছে এতে একটা এক্সট্রা জায়গা হবে। কেসি ফিরে তার মাকে খুঁজতে দৌড়ায়। তখন জুলিয়া কাঁকড়াগুলো দেখে ফায়ারিং শুরু করে। কিছু কাঁকড়াকে সে মারতে পারে, কিন্তু ঝাড়টা অনেক বড়, সবাইকে লগার করা কঠিন হবে। ঠিক তখন কেসি দেয়ালের পাশে দৃষ্টিপাত করে এবং হাত বাড়ায়। জুলিয়া তার আহত পা থাকা সত্ত্বেও দ্রুত উঠে পড়তে শুরু করে। কেসের সাহায্যে অন্য পাশে পৌঁছে যায় এবং দুজনে মিলে সাবমেরিনের দিকে দৌড়ায়। ব্যান আগেই উপরে উঠে দাঁড়িয়েছিল এবং গুলি ছুটতে শুরু করে। কাঁকড়ারা বিশ্রাম না পায় যতক্ষণ না পরিবারটা উপরে ওঠে। কাঁকড়ারা নৌকা শৈল থেকে পৌঁছাতেই তড়িঘড়ি করে তাকে খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে গুলি চালানো চালিয়ে যায় যতক্ষণ না বাচ্চারা ভেতরে ঢোকে। যখন তারা নিরাপদে চলে যায়, জুলিয়া বুঝতে পারে এগুলো শেষ হয়ে গেছে। তখন সে বন্দুক কাঁকড়াদের ফেলে দিয়ে নিজের বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায়। ফ্যামিলি হ্যাচ ভালো করে লক করে এবং জানালা দিয়ে কাঁকড়াদের সাবমেরিনের চারপাশে দেখতে থাকে। ঠিক তখনই সমুদ্রে ফিরে আসে। তখন 3জনে তাড়াতাড়ি নিজেদের সিট বেল্ট বেঁধে একে অপরের হাত ধরে রাখে। তীব্র ঢেউগুলো সাবমেরিনটাকে জোরাজোরি করে উল্টে দেওয়া শুরু করে। এর ফলে জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে পায় এবং বমি করে ফেলে। কিছুক্ষণ পর আবার সেই উচ্চস্বরের আওয়াজ আসে এবং পরিবার অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর জুলিয়া আর বাচ্চারা অচেতন হয়ে পড়ে। যখন চেতন ফিরে, তখন তারা নিজেদেরকে জীবন্ত দেখে খুশি হয়। হ্যাচ খুলে বাইরে বেরিয়ে আর দেখে ঢেউগুলো সাবমেরিনটাকে এক ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে। মানে এখন বাঁচার আশা আছে আর নতুন জীবন শুরু করার সুযোগও আছে। এভাবেই মুভিটি শেষ হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুলবেন না। আর